এখন আমাদের শেষ আকর্ষণ হচ্ছে যে ডিক্টেটর আশিস কুমার বা ডিরেক্টর আশিস কুমার। ডিক্টেটর তো পলিটিক্সের মধ্যে আসে। আমাদের আশিস ভাই। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আমার মাস্টারমশাই অধ্যাপক ভাস্কর চক্রবর্তী, আমার আরেক মাস্টারমশাই অধ্যাপক রাজশেখর বসু। সুস্নাতদার সাথে ক্লাসে পড়িনি, কিন্তু সুস্নাতদা আমি জঙ্গিপুর কলেজে যদি পড়ার সুযোগ থাকতো তাহলে সুস্নাতদা আমার মাস্টারমশাই হতেন। হিতেন আমার বন্ধু। সকাল থেকে যে বিষয়টার ওপরে আলোচনা হচ্ছে এইটা নিয়ে মানে আমি শেষ বক্তা বলতে উঠে ভাবছি আমি বলবো না, কারণ এত আঙ্গিকে বিষয়টা আলোচনা হয়েছে। আর আমার এই সেশনের যিনি বক্তা আমাদের কিছুক্ষণ যে জগতের মধ্যে নিয়ে গেছিলেন, সেই জগৎ থেকে মাটিতে নামাটাও মুশকিল। এবং মাটিতে নামলে, ওই জগৎ থেকে মাটিতে নামলে সেটা ভালো লাগার কথা নয়। তবুও দু চার কথা যেহেতু বলবো বলে এসছি বলছি। সকালে অধ্যাপক হিতেন্দ্র প্যাটেল একটা কথা বলছিলেন যে আমাদের সংস্কৃতি নিয়ন্ত্রিত হয় রাজনীতির দ্বারা। পরের দিকে গিয়ে তিনি সংযোজন করেছিলেন যে আমাদের সংস্কৃতি নিয়ন্ত্রিত হয় অর্থের দ্বারা, পুঁজির দ্বারা। আজকের আনন্দবাজারের প্রথম পাতা, আজকের এই বক্তব্য শুনতে শুনতে আমার মনে হলো এই প্রথম পাতার এই খবরটা খুব প্রাসঙ্গিক। এই সময়কালের রাজনীতি, এই সময়কালের সংস্কৃতিকে বুঝতে গেলে খবরটাই বলা আছে যে ধনকুবেরদের রাজত্বে কোণঠাসা করি, মোদিকালে অসাম্যে টেক্কা ব্রিটিশ রাজকেও। এটা খুব ইম্পর্টেন্ট কথা আমার কাছে। আজকের দিনের সংস্কৃতি রাজনীতিকদের দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়, আবার রাজনীতিকরা কিভাবে এই ধনকুবেরদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই আজকের এই রিপোর্টিংটা না পড়লে বোঝা যাবে। কারণ এখানে কতগুলো কথা বলছে, মানে এই ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব এরা যে সমীক্ষা চালিয়েছে তাতে এরা একটা কথা বলছে যে ভারতে এখন আধুনিক বুর্জুয়া শ্রেণীর নেতৃত্বে ধনকুবেরদের রাজত্ব বা বিলিয়নিয়ার রাজ চলছে। আর এটা যদি চলতে থাকে, আশঙ্কা করছে এই সমীক্ষক দল যে ধীরে ধীরে ভারতে ধনীদের শাসন বা ধনিকতন্ত্র বা প্লুটোক্রেসি কায়েম হতে পারে। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মানে রাজনীতি এবং সংস্কৃতি এবং তার সাথে যে পুঁজির সংযোগ, এটাকে আমরা কিভাবে রিলেট করব, এটা কিভাবে আমাদের ইতিহাসকে, মানে আমাদের সমাজ জীবনকে, আমাদের অর্থনৈতিক জীবনকে, আমাদের সাংস্কৃতিক জীবনকে, আমাদের সামাজিক জীবনকে কিভাবে প্রভাবিত করেছে, এটা আমাদের প্রথমে কিন্তু বোঝার দরকার আছে। এটা না বুঝলে কিন্তু সমস্যা তৈরি হবে। আর এই সমস্যার গভীরে ঢোকার আগে আমি একটা গল্প বলবো। গল্পটা এইরকম। প্রাচীন গ্রিক দার্শনিক ডায়োজেনিস রাজা ডেনিসকে মোটেও তোয়াক্কা বা তোষামত করতেন না। আজকে সারাদিন ধরে যে তর্কটা আমাদের মধ্যে চলছে এখানে, ফলে তার জীবন ছিল ভোগ বিলাসীন, জীবনযাপন করতেন একেবারে সাধারণ মানুষের মতো। কিন্তু তার বন্ধু স্থানীয় আরেক দার্শনিক অ্যারিস্টিপাস ছিলেন রাজার তোষামতকারী, প্রবল চাটুকার। ফলে মালিক হয়েছিলেন প্রচুর ধনসম্পদের। সকাল থেকে এটাও চলছে। একদিন খাওয়ার সময় অ্যারিস্টিপাস ডায়োজেনিসের বাড়ি এসে দেখেন যে তিনি শুধু শাক দিয়ে রুটি খাচ্ছেন। অ্যারিস্টিপাস ব্যঙ্গ করে তাকে বলেন, হায় ডায়োজেনিস, তুমি যদি রাজাকে একটু তোষামত করে চলতে তাহলে আজ আর তোমাকে এইভাবে শুধু শাক দিয়ে রুটি খেতে হতো না। জবাবে ডায়োজেনিস হেসে বলেন, আরে তুমি যদি শাক দিয়ে রুটি খাওয়া শিখতে বন্ধু, তাহলে তোমাকে আজ আর মূর্খ রাজাকে তোষামত করে চলতে হতো না। এটা বল, এটা বলতো, এটাই রাজনীতি, এটাই সংস্কৃতি, যেটার মধ্যে দিয়ে
এই সময়কালের মধ্যে পোস্ট কলোনিয়াল পিরিয়ডে যে সময়টা খুব সংকটের সময় বলে মনে হচ্ছে আমাদের কাছে, এই সময়টার মধ্যে দিয়ে আমরা এইভাবে চলছি। ফ্রাঙ্কফুর্ট স্কুলের দুজন সদস্য আদর্নো এবং হরখেইমার একটা তত্ত্ব আমাদের সামনে এনেছিলেন। সেই তত্ত্বটাকে তারা কোড আনকোড বলেছিলেন যে কালচার ইন্ডাস্ট্রি, এবং এই কালচার ইন্ডাস্ট্রির পুরো ব্যাখ্যা তারা দিয়েছিলেন। তাদের মূল বক্তব্য ছিল পুঁজিবাদ, যে কথাটা আমরা সকাল থেকে বলছিলাম বিক্ষিপ্তভাবে, বা আজকের আনন্দবাজার যে কথা বলছে তার প্রথম পাতায়, যে পুঁজিবাদ তার নিজের স্বার্থে এক ধরনের বিকৃত সংস্কৃতিকে পপুলার কালচার হিসেবে প্রমোট করে। বলছিলেন না যে স্থানীয় যে সংস্কৃতিগুলো বা সার্বিকভাবে যে দেশজ সংস্কৃতি, এক বড় ফ্রেমে যদি ধরি, এই পপুলার কালচার হিসেবে প্রমোট করে কাকে? বিকৃত সংস্কৃতি, এবং পুঁজির স্বার্থে তাকে ব্যবহার করে। তাই যদি হয় তাহলে আমি বলবো যে সংস্কৃতি পুঁজিবাদের কারখানায় তৈরি হয়, এবং পুঁজিবাদের কারখানায় সংস্কৃতি তৈরি হয়ে, সংস্কৃতি তো তৈরি করে লাভ নেই, তাহলে সেটা তো গেলাতে হবে। পুঁজি গেলাবে কাকে দিয়ে? পুঁজি প্রথমে শাসককে নিয়ন্ত্রণ করবে, আনন্দবাজারের খবর। আর শাসক ওই নিজেদের স্বার্থে পপুলার কালচার হিসেবে বিকৃত সংস্কৃতিকে মানুষকে গেলাবে। আর গেলানোর মাধ্যমগুলো কি? প্ল্যাটফর্মগুলো কি? প্ল্যাটফর্মগুলো হবে যেগুলো দেখে আমরা মোটিভেট হই। রাজশেখরদা বলছিলেন সিনেমা একটা মাধ্যম। এই মানে পপুলার বিকৃত সংস্কৃতিকে পপুলার কালচার হিসেবে আমাদের সামনে প্রমোট করার ক্ষেত্রে সিনেমা একটা মাধ্যম, মিডিয়া একটা মাধ্যম, লিটারেচার একটা মাধ্যম, সিলেবাস, স্কুল কলেজকে ধরার জন্য সিলেবাস একটা মাধ্যম। এই সময়কালে আমরা যে নতুন শিক্ষানীতির আলোকে নিজেদেরকে আলোকিত করার জন্য উঠে পড়ে লেগেছি, সেটাও কিন্তু একটা কালচারকে, নিজস্ব কালচার, যে কালচার শাসকরা চায়, আবার যে কালচারটা এলে পুঁজির লাভ, সেইভাবে প্রমোট করে ধীরে ধীরে আমাদেরকে আত্মীকরণ করিয়ে গেলাতে চায়। আর আমরা সেগুলো অনায়াসে গিলি। এবার প্রশ্ন, আমরা গিলি কেন? আমাদের যা দেবে তাই গিলে খাবো কেন? তোমাদের আজকে দুপুরবেলা যেটা খেতে দেওয়া হয়েছিল তোমরা সবাই খেয়েছো, মানে ওটাই তোমাদের খেতে আমরা বাধ্য করেছি, কারণ বিকল্প আর কোনো খাবার তোমাদের সামনে আমাদের কাছে ছিল না, আর তোমাদের কাছেও ছিল। তাহলে এই যে গিললাম, এই যে খাদ্যটা গিললাম, মানে গেলাতে বাধ্য হলে, মানে তোমরা গিলতে বাধ্য হলে এবং আমরা ওটাই খাওয়ালাম, এটার বিরুদ্ধে পাল্টা একটা বৃত্ত, পাল্টা একটা প্রতিরোধ, মানে কাউন্টার যেটা, বা কাউন্টার ডিসকোর্স যেটা, সেটা আমরা তৈরি করে উঠতে পারছি না। কেন পারছি না? পুঁজির শক্তি, রাষ্ট্রের শক্তি, যে অগাধ অমোঘ শক্তি, সেই অগাধ অমোঘ শক্তির বিরুদ্ধে পাল্টা ডিসকোর্স তৈরি করার জন্য যে শক্তিটা আমাদের থাকা দরকার, এই আমাদের মতন সাধারণ মানুষের থাকা দরকার, সেই পাল্টা ডিসকোর্সটা আমরা তৈরি করতে পারছি না। কেন পারছি না? এই কারণে, ওই যে নানা ভাগে আমরা ভাগ হয়ে আছি। আমরা পোশাকে আলাদা, আমরা খাদ্যে আলাদা, আমরা চিন্তায় আলাদা, আমরা চেতনায় আলাদা, আমরা ঘুম থেকে উঠি এক সময়, বিভিন্ন সময় রাত্রে শুতে যাই আর এক সময়। আমাদের দৈনন্দিন জীবন চর্চার মধ্যে আমাদের এত ফারাক আছে, সেই ফারাক দিয়ে আমরা একটা পাল্টা ডিসকোর্স তৈরি করতে পারছি না। এবং এই ডিসকোর্সটা তৈরি করতে পারছি না আরো একটা কারণে, পলিটিক্যাল কনসাসনেসের অভাবে। আর আমরা পারবোই বা কি করে? সকালে ঘুম থেকে উঠে তোমাকে ভাবতে হচ্ছে, আসলে যে বিষয়টা আমরা চয়েস করেছি, আমরা যদি মনেও করি যে কোনো রাজনৈতিক দলের নাম আমরা উচ্চারণ করব না, কিন্তু রাজনৈতিক দলের নামগুলো এসে যাবে। এই যে স্যার এক্ষুনি বলছিলেন যে আমার বাংলায় যে সিনেমা আর্টিস্টরা আছে, এসে যাবে, কিছু করার নেই। কারণ এই পাল্টা ডিসকোর্সটা আমরা তৈরি করতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে ভাবতে হচ্ছে যে তুমি ভারতবর্ষের নাগরিক তো,
তোমাকে কাগজ রেডি রাখতে হচ্ছে, কাগজ তৈরি করতে হচ্ছে রোজ। তোমাকে সকালবেলা উঠে ঘুম থেকে ভাবতে হচ্ছে আধার কার্ডটা আপডেট নেই। তাহলে সরকার আমাকে যে পরিষেবাগুলো দেয় বিভিন্ন ভাবে, আধার কার্ডটা যদি আপডেট না হয় তাহলে আমার সব বন্ধ হয়ে যাবে না? তোমাকে সকালবেলা উঠে ভাবতে হচ্ছে যে যে টাকাটা তুমি আজকে ব্যবহার করছো সেটা কালকে চলবে তো, যদি না চলে তাহলে আবার তোমাকে লাইন দিতে হবে। তোমাকে সকালবেলা উঠে ভাবতে হচ্ছে যে তোমার যে গ্যাসের কানেকশন, সেই গ্যাসের কানেকশনেও তোমাকে একটা কিছু একটা করতে হবে, নাহলে তোমার মনে গ্যাসের যে রিলিফ পাওয়া যায় স্টেটের কাছ থেকে যতটুকুই পাও সেটা বন্ধ হয়ে যেতে পারে। তার মানে তোমাকে মাতিয়ে রাখা হয়েছে। মাতিয়ে রাখা হয়েছে কিসে? মাতিয়ে রাখা হয়েছে যে তুমি শুধু ওইটুকুই ভাবো তুমি রোজ কিভাবে তোমার দিন গুজরান করবে। এইভাবে ধীরে 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 এই রাষ্ট্র তার প্রয়োজনে, পুঁজি তার প্রয়োজনে এইভাবে আমাদেরকে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে এখান থেকে বেরোবো পথ কি? আমি তুমি পাল্টা ডিসকোর্স তৈরি করতে পারছি না, এটা আমাদের অক্ষমতা হতে পারে, এটা আমাদের অসুবিধা হতে পারে। তাহলে এখান থেকে আমরা বেরোবো কোথায়, কি করে বাঁচবোটা কি করে? তাহলে বাঁচতে হবে তো। একটা ভোট আসা মানেই কিন্তু বাঁচা নয়। একটা ভোট আসা মানে সেদিন গিয়ে আমি ভোট দিলাম, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম, দিয়ে আমি ভাবলাম আমি বেঁচে গেছি, সেটা কিন্তু বাঁচা নয়। এই যে প্রতিদিন আমরা প্রতিটা জিনিসের মূল্য এত বেশি করে চোকাই, মানে বেশি দাম দিয়ে চোকাই, এটা এটা কিসের জন্য জানো? এটা হচ্ছে আমরা যে নীরব থাকি তার জরিমানা। তাহলে এই পাল্টা ডিসকোর্সটার বিরুদ্ধে একমাত্র সচেতন ভাবে যারা আমাদেরকে দিশা দেখাতে পারে তারা কারা? তারা বুদ্ধিজীবী। এত সকাল থেকে এই বুদ্ধিজীবীরা, রাজশেখর দা কংগ্রেসের হয়ে বলবেন না, রাজশেখর দা হিতেন বিজেপির হয়ে বলবেন না, এই যে বুদ্ধিজীবীরা আছি আমরা, এই পাল্টা ডিসকোর্সটা তৈরি করতে পারে একমাত্র বুদ্ধিজীবী। আমরা সবাই জানি স্যার আছেন, স্যারের সামনে মানে কিছু বলা খুব ধৃষ্টতা। গ্রামসি তার প্রিজন নোটস বুকে একটা জায়গায় বলছেন যে বলতে গেলে সব মানুষই বুদ্ধিজীবী, সবাই আমরা বুদ্ধিজীবী, কিন্তু সমাজে সবাই যে বুদ্ধিজীবী হিসেবে কাজ করে তা নয়। কারণ বুদ্ধিজীবী হিসেবে কাজ করতে গেলে যে এবিলিটি থাকার কথা, যে কতগুলো বৈশিষ্ট্য থাকার কথা, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের সবার মধ্যে থাকে না। গ্রামসি বলছেন বুদ্ধিজীবী, তোমরা সবাই জানো যে গ্রামসি বলছে দু ধরনের বুদ্ধিজীবী, একটা ট্র্যাডিশনাল বুদ্ধিজীবী, একটা অর্গানিক বুদ্ধিজীবী। ট্র্যাডিশনাল বুদ্ধিজীবী হচ্ছে কারা? লেখক, শিক্ষক, শিল্পী, পুরোহিত, যারা চিন্তা করে, প্রচার করে, এরা হচ্ছে প্রথাগত বুদ্ধিজীবী। আর অর্গানিক বুদ্ধিজীবী কারা? যারা পরিবর্তনের সপক্ষে তোমাদের হয়ে রাস্তায় নামে, চিন্তাও করেন, লেখেনও, সবকিছু করেন, কিন্তু পরিবর্তনের জন্য রাস্তায় নামেন। তাহলে আমাদের এই সময়কালের মধ্যে এই যে আমরা যেগুলো পেরে উঠছি না, সাধারণ মানুষ যে কারণে, যে সমস্যার কারণে পেরে উঠছি না, এগুলোকে একটা সুসংবদ্ধ আকার দিতে পারে ইন্টেলেকচুয়াল। তাহলে সেখানে এই যে অর্গানিক ইন্টেলেকচুয়াল, সাংগঠনিক বুদ্ধিজীবী, এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এখানে থাকা উচিত। দ্বিতীয় একজনের কথা বলবো, ফুকোর একটা কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যখন ইউরোপীয় রেনেসা আমাদের সামনে এসেছিল, আমাদের সবাই মনে আছে, আমরা রেনেসা পড়েছি, রেনেসার ইতিহাস পড়েও থাকি, তখন আমরা একটা কথা শিখেছিলাম রেনেসা পড়তে গিয়ে। সে কথাটা হচ্ছে যে জ্ঞান মানুষকে ক্ষমতা দেয়। কিন্তু ফুকো দেখালেন ক্ষমতা কিভাবে তার নিজস্ব প্রয়োজনে জ্ঞানকে ব্যবহার করে। এই যে আমরা বসে আছি এখানে, আমাদেরকে ব্যবহার করে কে? ক্ষমতা। জ্ঞান মানে জ্ঞান মানুষকে ক্ষমতা দেয় না, ক্ষমতা জ্ঞানকে ব্যবহার করে, এবং শুধু ব্যবহার করে না, তাকে নিয়ন্ত্রণ করতেছে। এবং সেই নিয়ন্ত্রণ করার নানা পদ্ধতি প্রকরণ আছে, নিয়ন্ত্রণ করার ইনস্ট্রুমেন্ট আছে। এই যেমন আমি একটু আগে বলছিলাম হাসপাতাল, একটু আগে বলছিলাম বিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পাগলাগারদ, জেলখানা, এগুলোর মধ্য দিয়ে যা মানে যারা নিয়ন্ত্রিত হতে অসম্মত হয় তাদেরকে এগুলোর মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং নিয়ন্ত্রণ রাষ্ট্র দুভাবে করে। এক, সম্মতি নিয়ে বলা হলো ভাই তুমি আমার দলে আছো, সম্মতিমূলক, তোমার কাছ থেকে কনসেন্ট নিয়ে তোমাকে আমি নিয়ন্ত্রণ করছি।
আর দ্বিতীয় নিয়ন্ত্রণ হচ্ছে হেজিমনি, আধিপত্য প্রতিষ্ঠা। আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিয়ন্ত্রণটা। শুনবে না আমার কথা, এই সুস্নাতদা আমাকে বলছিলেন ডিক্টেটর, এখন বলবেন। তাহলে এই যে শুনবে না আমার কথা, এটা হচ্ছে নিয়ন্ত্রণ, হেজিমনি, আধিপত্য। তাহলে এইভাবেও নিয়ন্ত্রণ করা যায়। তাহলে বুদ্ধিজীবীদের এই যে মানে অর্গানিক বুদ্ধিজীবীদের যে ভূমিকাটা থাকা উচিত, সেইটা কিন্তু আমাদের এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যেটা আমাদের দেখার কথা, দেখব বলে আমরা আশা করেছিলাম, সেটা আমরা এখন এই সময়কালে দেখতে পাচ্ছি না। আরেকজনের এক কথা একটুকুনি বলবো, সেটা হচ্ছে সাইদ, এডওয়ার্ড সাইদ। স্যার মনে হয় বলছিল কালচারাল অ্যান্ড ইম্পিরিয়ালিজম বা বিবিসি রিত বক্তৃতা মালাগুলো যদি আমরা একটু একটু পড়াশোনা করি, নেড়ে চেড়ে দেখি, তাহলে তিনি বলছেন কোট আনকোট, আমি বাংলাতেই অনুবাদ করে যেটা বলতে চাইছি, বুদ্ধিজীবীর দায়িত্ব হচ্ছে প্রতিনিধিত্ব করা। তিনি বিশেষভাবে প্রতিনিধিত্ব করেন তাদের সমাজে যারা দরিদ্র, সুযোগ বঞ্চিত, মুখ যাদের বলার পক্ষে কেউ নেই, যারা ক্ষমতাহীন। এটা করতে গিয়ে বুদ্ধিজীবীকে কেবল সমালোচক হলেই চলবে না, তিনি বিরোধিতাও করবেন। প্রতিষ্ঠিত ব্যবস্থার সাথে এক ধরনের বিরোধ একেবারে অবধারিত। একটা কাজ বুদ্ধিজীবী একেবারেই করেন না, সেটা হলো প্রতিষ্ঠিতদেরকে আরামে থাকতে না দেওয়া। তিনি বিপ্লবী নন ঠিকই, কিন্তু তার মধ্যে একটি নাটকীয়তা, অভ্যুত্থানকারীর ভঙ্গি থাকা ভালো। এখানে আমি শেষ করতে পারি, কিন্তু এই শেষ করার আগে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই যে আগ্রাসন চলছে আমাদের সামনে, এই আগ্রাসনের সামনে আমরা দুটো প্রশ্ন রাখতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধিকারের প্রশ্ন, আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিদেশি উর্দি চলে গেলে স্বদেশি উর্দি কি তার স্থান নেবে? মূল লক্ষ্য কিন্তু উর্দির মানুষের পরিবর্তন নয়, মানুষের আত্মার পুনরুজ্জীবন। আমরা কিন্তু এখন মনে হচ্ছে বিদেশি উর্দি নেই, কিন্তু বিদেশি উর্দি গায়ে দিয়ে যারা আমাদের সামনে শাসক হিসেবে হাজির আছে, তারা কিন্তু ইংরেজরা যে কাজটা করেছিল সেই কাজটা এখনো করে চলেছে। যার জন্য আজকে আনন্দবাজারকে এই খবরটা, এই সমীক্ষা রিপোর্টটা প্রকাশ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুব সুন্দর বলেছেন আশিস। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো খুবই প্রয়োজনীয়। আলোচনায় চাচ্ছেন একটু কমেন্ট করে যান। না, আসলে বক্তৃতাটা খুব বড় নয়, কিন্তু বেশ তীক্ষ্ণ এবং পয়েন্টেড। কালচারাল পলিটিক্যাল কালচার কিংবা পলিটিক্স অফ কালচার একদম সেন্টার পয়েন্ট, এটা সেন্ট্রাল পয়েন্ট, যে রোল অফ দ্য intelligentsia. But it is also some kind of wishful thinking, that you are actually hoping that people will play the role of organic intellectuals. It happens, but it happens so isolatedly that you cannot have a concerted initiative. But it will happen only when the intelligentsia is put in a tight spot, that as a community when their existence will be threatened, they will actually begin to sail with the people and start an insurrectionary kind of a movement. We can hope for that, but we can hope for the best or better and prepare for the worst. ছাত্রছাত্রীদের আবেদন করব যে কেউ কোনো বক্তব্য রাখতে চাইলে এসে 5 মিনিটের মধ্যে বক্তব্য, কারোর তো কিছু বলার থাকে, এবার কিছু বলো, আরে কিছু গালমন্দ তো করো। ভালো খাওয়ানো হয়নি, কি 4 ঘন্টা ধরে বসিয়ে রেখে কি বক বক করেছেন, আপনাদের এই ঘোড়ার ডিমের তত্ত্ব কে বোঝে, কত নম্বর পাবো বলুন তো, কিছু তো বলো। আশিস খুব ভালো, সুন্দর।
ঠিক আছে, আমি তাহলে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি। মাই আশিসের বক্তৃতার মধ্যে একটা খুব নিয়ম আজকেও একটু সুন্দর একটা জায়গা দিয়ে ব্র্যান্ডেড করে দিলি না 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 আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আশিসের প্রথম দিকের যে লেকচারগুলো ছিল সেই লেকচারগুলো এক ধরনের ধারায় হয়েছে, অনেক ধরনের একাডেমিক জিনিস নিয়ে আনা হয়েছে, হ্যাঁ সেটাকে নিয়ে ডিবেট করা হয়েছে। আশিস যেটা করেছে সেটা হচ্ছে একাডেমিক জিনিসগুলোকে নিয়েছে, তার বিভিন্ন পলিটিক্যাল ফিলোসফির জিনিসগুলোকে নিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের যে সংঘাতগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা যে অভিজ্ঞতা তার সঙ্গে ভারী চমৎকার রিলেট করেছে। ফলে ইট ইজ এ রিডিং, ইটস আ ভেরি গুড রিডিং অফ দ্য কন্টেম্পোরারি। এবং সেই জন্য আমরা আশিসের কাছে আমার খুব ভালো লাগছে যে আশিস এই ধরনের জিনিস প্রেজেন্ট করেছে। কারোর বলার দরকার ছিল, প্রত্যেক মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। এখানে যেটা ভালো দেখা গিয়েছে সেমিনারে, যে আমরা তোমাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ, যেটা সুসন্দা বললেন, ছাত্রছাত্রী অনেক দূর দূরান্ত থেকে আসে, 4 ঘন্টা ধরে বসে তারা শুনেছে, অনেক কিছু তারা বুঝতে পেরেছে, অনেক কিছু তারা বুঝতে পারেনি, স্বাভাবিক। কারণ বলার সময় অনেক কিছু বোঝা যায় না, একটা জিনিস পড়লে যত খানিকটা বোঝা যায় বলার সময় বোঝা যায় না। কিন্তু এই বিষয়গুলো একটা ভাবনার বিষয়, কারণ বিষয়গুলো তো শুধুমাত্র পড়াশোনার শিক্ষার জন্য নয়, এটা একটা নতুন ভারতবর্ষের এই ধরনের সিচুয়েশন থেকে আমরা দেখবো একটা নতুন ধরনের নাগরিক বোধ যাচ্ছে, সিভিক আইডেন্টিটি। এই ব্যাপারটা একটা খুব জরুরি বিষয়, এবং বিশেষ করে আমাদের এই সবকটা লেকচারের মধ্যে আশিসের লেকচারটা শেষ দিকে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করেছে, যে তাহলে কন্টেম্পোরারি টাইমসে আদৌ আমরা বুদ্ধিজীবী অ্যাজ আ সোশ্যাল ক্যাটেগরি এক্সিস্ট করি কিনা, না উই আর আ কম্প্রোমাইজড ক্যাটেগরি। থ্যাংক ইউ স্যার। লুচি আলুর দমে এত শোনা যায় না।